এই পূর্ব মেদিনীপুরের একটু ইতিহাসটা আপনারা জানেন, শুধু একটু জানিয়ে দিতে চাই। এই মেদিনীপুরের মাটি বিপ্লবী মাটি। এই মেদিনীপুরের মাটি থেকেই ব্রিটিশদেরকে পরাস্ত করার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামীদের জন্মগ্রহণ করেছেন এবং বরেণ্য স্বাধীনতা সংগ্রামীরা এই মেদিনীপুরের মাটিতে অবস্থান করে এখান থেকে রূপরেখা তৈরি করে ব্রিটিশদেরকে বিতাড়িত করার যে নীল নকশা বানিয়েছিল সেটা সম্পূর্ণ বা সাকসেস হয়েছিল। আজকে সময় এসেছে, চারিদিকে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, ধর্মে ধর্মে বিভাজন করার চেষ্টা করছে, জাতে জাতে বিভাজন করার চেষ্টা করছে, মানুষের হককে তারা লুণ্ঠন হচ্ছে, চাকরি চুরি করছে। তাই একদিকে চাকরি চুরের বিরুদ্ধে আমাদের যার চাকরি চুরি গিয়েছে তাকে দাঁড় করাচ্ছি আমরা। পার্লামেন্টে পাঠালে যেমন চাকরি চোরের বিরুদ্ধে কথা বলবে, সাথে সাথে এই তমলুকের মানুষের কথা, বিপ্লবী এলাকার মানুষের কথা, অভাব অভিযোগের কথা সেই পার্লামেন্টে তখন উত্থাপন করবে। দুঃখের বিষয়, যাকে আমরা পার্লামেন্টে নির্বাচিত করে পাঠাই, আমাদের অভাব অভিযোগের কথা ভুলে যায়, আমাদের চাওয়া পাওয়ার কথা ভুলে যায় সেখানে জানাতে। তার পরিবর্তে কি দেখি, যখন আমাদের বিপক্ষে বিল আসে তার বিরোধিতা তো দূরের কথা, ভোটাভুটিতে অংশগ্রহণ না করে বিজেপি সরকারকে বকলমে সহযোগিতা করে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, চোখ কান খুলে রাখুন। অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে যারা বিগত দিনে লড়াই করে এসেছে, চাকরি চোরদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কলকাতার রাজপথ থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছে। শুধুমাত্র কলকাতার রাজপথে তাকে সীমাবদ্ধ রাখলে হবে না, দিল্লির রাজপথে পাঠাতে হবে, দিল্লির আইনসভায় পাঠাতে হবে। দিল্লির আইনসভায় গিয়ে শুধুমাত্র তমলুকবাসীর জন্য নয়, এই বিপ্লবী মাটির জন্য নয়, সারা বাংলার মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য বলিষ্ঠ কণ্ঠে যে দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, স্পিকার স্যারের মাধ্যমে চোখে চোখ রেখে কথা বলবে, তাকে আমরা আগামী মে মাসের 25 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবো আমরা। শুধু কলকাতার রাজপথে সীমাবদ্ধ রাখলে হবে না, আইনসভার মধ্যে ঢুকাতে হবে। আইনসভার মধ্যে ঢুকালে কি বলবে? 2016 সালে পরীক্ষা দিয়েছিল সারা ভারতবর্ষ, পশ্চিম বাংলার 23 লক্ষ মানুষ, আমাদের আপনার মতো বাড়ির সুশিক্ষিত যারা আছে, উচ্চশিক্ষায় শিক্ষিত যারা হয়েছিল, তারা পরীক্ষা দিয়েছিল। 23 লক্ষের মধ্যে অনেকে পাস করেছে, অনেকে পাস করেনি। মেধার ভিত্তিতে যারা পাস করেছে তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু দুঃখের বিষয় অনেকে সাদা খাতা জমা দিয়েছে। তাদেরা ভাইভাতে পাস করলো, তারা রীতিমতো চাকরি করছে। আর আপনি পান রোজে কাজ করেন, আপনার ছেলেটাকে কষ্ট করে যে দিন আনে দিন পান, যে মজুরি পান, তার থেকে পড়াশোনা করালেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করালেন, কিন্তু আপনার পক্ষে 15 লাখ 20 লাখ দেওয়ার সমর্থ নয়। আপনি পান বরজে কাজ করেন, আপনি ডে লেবার, আপনি ভ্যান চালক, আপনি সবজি বিক্রেতা, আপনি কৃষক, আপনি উড়িষ্যায় গিয়ে কাজ করছেন, আপনি ভিন্ন রাজ্যে গিয়ে পরিবারকে ছেড়ে কাজ করছেন, মাস গেলে যেটা উপার্জিত হয় ঘরে পাঠাচ্ছেন, ওই টাকার একটা অংশ থেকে আপনার পরিবারের ছেলে মেয়েটাকে পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। সে মেধাযুক্ত হওয়ার পরেও, তার যোগ্যতা থাকার পরেও আপনি 15 লাখ 20 লাখ না দেওয়ার ফলে আপনার ছেলের পরিবর্তে ওই বড় লোকের দামাল ছেলেটার চাকরি দিল, তার কোনো যোগ্যতা ছিল না। এই অন্যায়ের বিরুদ্ধে কলকাতা রাজপথে দাঁড়িয়ে যে সমস্ত বিপ্লবীরা, যে সমস্ত ছেলে মেয়েরা লড়াই করছে, তার
প্রথম সারিতে ছিল আমাদের মাইউদ্দিন মাহি ভাই, তাকে আমরা জোগাড় করলাম, তাকে আমরা নজরে রেখেছিলাম। এখানে লড়াই করার জন্য তমলিকের এই বিপ্লবী মাটিকে আমরা বেছে নিলাম। একদিকে চাকরি চোর আছে, তার বিরুদ্ধে তার চাকরি গিয়েছে, সে লড়াইটা করবে। মানুষ দেখার বিষয় আছে। আশা করছি মানুষ ন্যায়ের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, চাকরি চুরিদের বিপক্ষে থাকবে। যার চাকরি চুরি গিয়েছে তার পক্ষ নিয়ে তার যেমন চাকরি ফিরে পায় সে লড়াই যেমন করবে, সাথে সাথে আগামী দিনে এই সমস্ত চাকরি চুরি না হয়, মানুষের অধিকার যাতে বুঝিয়ে দেওয়া যায়, সেই জন্য পার্লামেন্টের মধ্যে গিয়ে, দেশের আইনসভার মধ্যে গিয়ে আপনার আমার ভবিষ্যতের জন্য লড়াই করবে। আপনারা ডিসাইড করুন কাকে পাঠাবেন পার্লামেন্টে, কাকে পাঠাবেন? ওই চাকরি চোরদেরকে? ও তো চাকরি চোরের দলের লোক। শুধুমাত্র শিক্ষা দপ্তর চাকরি চুরি করেনি, এই মিডিয়ার মাধ্যমে বলছি, উনি যার কি চটি চাটতে খুব ভালোবাসেন বলেছিলেন না, বলেছিল নাকি চটি চাটতে খুব ভালোবাসবেন, তার উদ্দেশ্যে বলছি, তাকে উত্তর দিতে বলবেন। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যিনি চালান, যেই দপ্তরের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ হয়, সেই দপ্তরেও চাকরি চুরির অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলে আপনাদের মেদিনীপুর, যার জন্য অনেকের জন্য বিখ্যাত, মেদিনীপুরের মাটি বিপ্লবী মাটি, শহীদ মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে কলকাতার রাজপথে দেখুন গ্রুপ ডিতে মুখ্যমন্ত্রীর হাতে থাকা দপ্তরে চাকরি চুরি গিয়েছে। এই মর্মে আন্দোলন চলছে। ওই আন্দোলন স্থলে আমি গিয়েছিলাম, ওখানে গিয়ে রাজ্য সরকারকে তথা এই মেদিনীপুর তমলুকের তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তার নেত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ করেছিলাম, আপনি প্রেস কনফারেন্স করে বলুন আপনার কত সৎ সাহস দেখবো যে আপনার দপ্তরের চাকরি চুরি হয়নি, কিন্তু 6 মাস অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়েরও সৎ সাহস হলো না, তিনি একবারের জন্য বললেন না যে গ্রুপ দিয়ে চাকরি চুরি হয়নি। সাহস থাকলে তো বলবে। তিনি যদি নির্ভেজাল থাকে, তার দপ্তর যদি স্বচ্ছতার সাথে নিয়োগ করে, তাহলে বুক ঠুকে বলতে পারে যে আমার দপ্তরে চুরি হয়নি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে চুরি হয়েছে, গ্রুপ ডিতে চুরি হয়েছে, এতদিন হয়ে যাওয়ার পরও এখনো জবাব দিচ্ছে না। তাই বলবো আপনারা বেছে নিন কাদের পক্ষে যাবেন বা কাকে পার্লামেন্টে পাঠাবেন। সময় এসেছে, ঐক্যবদ্ধ হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা মাথায় রাখতে হবে। আমাদের প্রজন্মকে শেষ করেছে, আগামী প্রজন্মকে শেষ করার জন্য শুভেন্দু অধিকারী মহাশয়েরা বর্তমান যে দলের হাত ধরেছে, সেই শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান দল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নামে যে প্রকল্প নিয়ে আসছে, সেই প্রকল্পের মাধ্যমে আর এই গরিবের ছেলেরা, পান বড় যে কাজ করা লোকের ছেলেরা, কৃষকের সন্তানেরা, ভ্যান চালকের সন্তানেরা ভিন্ন রাজ্যে গিয়ে দিন রাত পরিশ্রম করে কাজ করছে, যারা তাদের সন্তানদের পড়াশোনার আর কোনো স্কোপ রাখবে না। এই শুভেন্দু অধিকারীর বর্তমান যে দলে আছে, এই দল ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে এসেছে। তাই বলবো সময় এসেছে, একদিকে যেমন চাকরি চুরি করে আমাদের ভবিষ্যৎ গুলোকে নষ্ট করছে, মেধাগুলোকে চুরি করেছে, তাই অপর দিকে তাদের যেমন জবাব দিতে হবে। আর শুভেন্দু অধিকারী মহাশয় বর্তমান যে দলে আছে, সেই দল যে পলিসি নিয়ে এসেছে, আমাদের বাচ্চাগুলোর দিন আনে দিন খানে যারা যায় খারা, তাদের যারা দিন আনে দিন খায় যারা, তাদের সন্তানগুলোকে, তথা দলিতের সন্তান, তথা আদিবাসী সন্তান, তথা মুসলমানদের ছেলে মেয়েগুলো যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আর পড়াশোনার মুখ না দেখানোর সুকৌশলে পরিকল্পনা করছে। যারা আমাদের দলিতকে নষ্ট করার চেষ্টা করছে শিক্ষা থেকে, আদিবাসী সন্তানগুলোকে যারা আর্থিকভাবে দুর্বল, তাদেরকে আরো শিক্ষা থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। যারা মুসলিম, যারা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো, তাদের সন্তানগুলোকে যাতে আর আগামী দিনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে না পারে, তার সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়েছে। এক কথায় যারা আমরা বঞ্চিত সমাজের মানুষ, অত্যাচারী সমাজের মানুষ, নিপীড়িত সমাজের মানুষ, নিষ্পেষিত সমাজের মানুষ, তাদেরকে আরো শোষণ করার চেষ্টা করছে বর্তমান শুভেন্দু অধিকারী যে দলে আছেন সেই দল। সুতরাং আমাদের
আমাদের সময় এসেছে শুভেন্দু অধিকারী মহাশয়দের দলের বিরুদ্ধে যেমন ভোট দেব, চাকরি চুরিদের বিরুদ্ধে একই ভাবে ভোট দেব। এই বিজেমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে। আপনারা যদি কেউ ভাবেন তৃণমূলের অত্যাচার থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারীর হাতটা ধরবো, একটু মনে করিয়ে দিতে চাই, কিছুদিন পূর্বেই আপনারা দেখেছিলেন যে শুভেন্দু অধিকারী মহাশয় বিধানসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জির আপ্যায়নে সেখানে চা খাচ্ছেন। আর আপনারা যদি বলেন এই শুভেন্দু অধিকারীকে দিয়ে তৃণমূলের হাত থেকে বাঁচবো, তৃণমূলের অত্যাচার থেকে বাঁচবো, তাহলে দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আর যদি কেউ ভাবেন বিজেপিকে আটকাতে হবে, এই ন্যাশনাল এডুকেশন পলিসি যারা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে, কৃষক বিরোধী বিল যারা পাস করছে তাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য তৃণমূলকে বেছে নিতে হবে, তাহলেও কিন্তু আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কদিন আগে একটা ভিডিও দেখলাম, ঘাটালের বিজেপির প্রার্থী বলছেন যে আমি অফিসে গিয়েছিলাম, কামাক স্ট্রিটে বা তৃণমূলের অফিসে গিয়েছিলাম আমার দলের অনুমোদন নিয়ে, বিজেপির অনুমতি নিয়ে তৃণমূলের অফিসে যাচ্ছে। মানে বুঝতে পেরেছেন, দিনের শেষে এরা বিজেমূল। গতকালকে একটা লিফলেট ফেসবুকে ঘুরতে ঘুরতে আমার কাছে আসলো, মেইনস্ট্রিম মিডিয়াও খবর করেছে, বালুরঘাটের তৃণমূলের পদপ্রার্থী, এমপি সিটের পদপ্রার্থী বিপ্লব মিত্র মহাশয় বলছেন আমাকে ভোট দিলে দেবেন, না হলে আমার পরিবর্তে আপনি বিজেপিকে ভোট দেন। মানে ভাবতে পেরেছেন যে ওরা ভাঁড়টা এক জায়গায়, তৃণমূলের ভাঁড়ও যেখানে, বিজেপির ভাঁড়ও সেখানে। সেই ভাঁড়টা হচ্ছে আরএসএস, যে আরএসএস বঞ্চিত মানুষের জন্য সবসময় ভয়ঙ্কর রূপ ধারণ করে অত্যাচারী মানুষদেরকে আরো কিভাবে শোষণ করা যাবে, আরো সেই পরিকল্পনা বারবার নিচ্ছে। যে আরএসএস পরিচালিত এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আপনারা যদি তথ্য তুলে দেখেন, সব থেকে বেশি অত্যাচারিত, সব থেকে বেশি বঞ্চিত, সব থেকে বেশি লাঞ্ছিত হয়ে থাকে সেটা আমার দলিত সমাজের মা বাবা ভাই বোনেরা। এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে আমার আদিবাসী জমি জঙ্গলের উপরে সব থেকে বেশি প্রকোপ পড়েছে, সব থেকে বেশি কেড়ে নিয়েছে। এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সব থেকে বেশি হয়েছে। এই আরএসএস পরিচালিত বিজেপি সরকার আসার ফলে মানুষে মানুষে বিভেদ, নারীদের সম্মানে আঘাত থেকে শুরু করে, সেই উন্নাও থেকে শুরু করে, হাসরাত থেকে শুরু করে, আসিবা কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যগুলোকে দেখুন কিভাবে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। শুধু ধর্ষণ করে ক্ষান্ত হয়নি, এই বড় বড় বিজেপি সরকারের আমলে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে পশ্চিম বাংলাতে আমরা নদিয়ার হাঁসখালিতে দেখেছিলাম আমার দলিত বোনের উপরে অত্যাচার হয়েছিল। এই বিজেপি সরকার আরএসএস দ্বারা পরিচালিত, এর ভাঁড়টা নাগপুরে, আর তৃণমূলের ভাঁড় কোথায়? নাগপুরে। সেই জন্য বলছে ভোট দেওয়ার আমাকে হলে দাও, না হলে আমাকে না ভোট দিলে বিজেপিকে দেবে। বুঝতে পারছেন? যদি আপনারা মনে করেন এই বিজেপিকে আটকাতে হবে, আটকানোর জন্য এখানে কলকাতা হাইকোর্টের একজন অবশ্যই আইনজীবী জজ হিসাবে, জাস্টিস হিসাবে তাকে আমি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, একজন বর্তমান বিজেপির দলের প্রার্থী হয়েছেন, তিনি অনেক কথা বলছেন। আমি তার কথাকে সম্মান দিয়ে শুধু এতটুকু বলতে চাই, যিনি গান্ধী আর গডসের মধ্যে কাকে বেছে নেবেন, এই বেছে নেবার সৎ সাহসটুকু দেখায়নি। আগামী দিনে পার্লামেন্টে গিয়ে ধর্মনিরপেক্ষতার উপরে প্রশ্ন উঠবে, এই সমাজতান্ত্রিকতার বিরুদ্ধে যখন কথা বলবে, গণতন্ত্রের বিপক্ষে যখন কথা বলবে, তিনি কিভাবে প্রতিবাদ করবেন? যখন চাকরি চুরিদের বিরুদ্ধে কথা হবে, তিনি কিভাবে প্রতিবাদ করবেন? যিনি দেশ স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম উগ্রপন্থী হামলাতে জাতির জনক যাকে আমরা বলি, গান্ধীজিকে যিনি শহীদ, গান্ধীজি যার দ্বারা শহীদ হয়েছেন, যার দ্বারা হত্যা হয়েছে, অর্থাৎ গান্ধীজিকে যে শহীদ মেনে খুন করেছে, হত্যা করেছে, তার মধ্যে যদি পার্থক্য যদি বেছে নেওয়ার তার সেই সৎ সাহস না থাকে, আগামী দিনে আমাদের মূল্যবান ভোট তার পক্ষে দিয়ে তাকে পার্লামেন্টে পাঠালে তার কাছ থেকে আমরা কত ভালো কিছু পাবো, দিনের শুরুতেই সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তাই সময় এসেছে
না শুভেন্দু অধিকারী মহাশয়ের বর্তমান দলকে ভোট দেবো আমরা, না শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রাক্তন দলকে আমরা ভোট দেব। সময় এসেছে ভরসার স্থল, আশার স্থল এই খামচিহ্নকে আগামী মাসের 25 তারিখে খামচিহ্নে বোতাম টিপে পেশ করে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে আমরা জনগণের জনপ্রতিনিধিকে পাঠাবো। হবে তো নাকি ভাই? অনেকে অনেক কথা বলবে, কথা মাথা দিয়ে কোনো লাভ নাই। অনেকে অনেক কিছু বলবে, অনেক ভয় দেখাবে। ভয় দেখিয়ে দেখিয়ে আজকে তো আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি ভাই, এই জায়গায় তো দাঁড়িয়েছি। আমার নামে অনেক সুনাম করেছে, আমার অত সুনামের দরকার নাই। আমার নামের সাথে অনেক বিশ্লেষণ যুক্ত করেছে, আমি অত তো যাচ্ছি না। আমি শুধু একটা কথা আপনাদের বলবো, একটা কথা বলবো। আমি আমার পরিবারের ঐতিহ্যের কথা সবটা আমি যাচ্ছি না, শুধু একটা কথা বলবো। আমি আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি নয়, আর ফেলে দেওয়ার মতো নয়, কিছুটা হলেও আছে। আমি যে পরিবার থেকে এসেছি, আমার সমবয়সী আমার যারা কাজিন ব্রাদাররা আছে, খোঁজ নিয়ে দেখুন এখন তারা কোথায়। এই সন্ধ্যা হবে, গাড়ি নিয়ে বার হবে, তার মতো তারা যে যার গন্তব্যস্থলে যাবে। আপনারা তাদেরকে ডাকেন। অনেকে আপনাদের মধ্যে এখানে আছেন ধর্মীয় ভাবে যারা মুসলিম, ভিন্ন ধর্মের মানুষদের মধ্যে আছে যারা ধর্মীয় পরিচয়ে মুসলিম, তারা ডাকেন। 2 ঘন্টা 1.5 ঘন্টা তাদের কাছ থেকে ধর্মীয় উপদেশ নেন, আবার তাদেরকে আপনারা উপঢৌকন দিয়ে তাদেরকে বিদায় জানান। কিন্তু আমি এখানে এসেছি, কি আমাকে 5 পয়সা দেবে নাকি? তেল ফুরিয়ে এসেছি, রাস্তায় আস্তে আস্তে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতো। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ জানাই যে বড় অ্যাক্সিডেন্ট ঘটতে বেঁচে গিয়েছে। এক টোটো 5টা প্যাসেঞ্জার নিয়েছে, টান নিয়ে আর কন্ট্রোল করতে পারেনি, টানটা নিয়ে কন্ট্রোল করতে পারেনি, তো আমার গাড়ির উপরে চড়ে যেত। খুব চড়ে আমাদের নিজেদের গাড়িকে আমরা সেভ করে নিয়েছি, কোনো দুর্ঘটনা ঘটেনি, ঘটতে পারত। সৃষ্টিকর্তার কাছে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, জ্ঞাপন করছি যে তারা হয়তো আমার গাড়ির চোট হতে পারত, কিন্তু ওই গাড়িতে 5টা প্যাসেঞ্জার ছিল। ওই ড্রাইভারের, ওটা তো রাইডার, ওরা ড্রাইভার নয়, ওই রাইডারের বড় মানে ভুল গাড়ি চালানোর জন্য বড় দুর্ঘটনা ঘটতো। কিন্তু আমি এটা বলার কারণ কি, আমার কি দরকার আছে? তারা যেটা কাজ করছেন সে কাজটাও দরকার আছে, সেটাও প্রয়োজন আছে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষা থাকা দরকার। ধর্ম শিক্ষা থাকলে আপনি বিভাজনের কথা বলতে পারবেন না। আজকে সুবন্ধ বাবু নিজেকে বড় সনাতনী ধর্মের অনুসারী বলে দাবি করছে। এই মেদিনীপুরের জমিন থেকে দাঁড়িয়ে আমি এই রামতলক থেকে বলছি, শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা বলছি। আপনি নিজেকে বড় এখন ধার্মিক বলছেন, নিজেকে বড় সনাতনী বলছেন। আপনার মুখ থেকে যখন বিভাজনের কথা বলে, কোন সনাতনী কোন ধর্মগ্রন্থে বিভাজনের কথা বলেছে সেটাও আমাকে জানাবেন। উনি কথাই কথাই রামরাজ্যের কথা বলে, উনি কথাই কথাই উত্তরপ্রদেশের উদাহরণ দেয়, উনি কথাই কথাই সনাতনী বলে। আপনাদের জেনে রাখা দরকার, ওনারা যে রামরাজ্যের কথা বলছেন, ওনারা যে গেরুয়ার কথা বলছেন, এই গেরুয়ার সাথে স্বামীজির গেরুয়ার মিল নয়। শুভেন্দু অধিকারী মহাশয়দের মুখে গেরুয়া শব্দ মানায় না। স্বামীজির গেরুয়া আর শুভেন্দু অধিকারীদের গেরুয়ার মধ্যে বিস্তর তফাৎ আছে। স্বামীজির গেরুয়াটা ছিল ত্যাগের প্রতীক, আর শুভেন্দু অধিকারীদের গেরুয়াটা ভোগের প্রতীকে পরিণত করে দিয়েছে। তাই সময় এসেছে শুভেন্দু অধিকারীর হাত থেকে স্বামীজির সম্মানার্থে গেরুয়াকে কেড়ে নিতে হবে শুভেন্দু অধিকারীদের কাছ থেকে। আমরা স্বামীজির গেরুয়াকে সম্মান জানাই, সবসময় সম্মান জানিয়ে যাব। আজকে বড় বড় কথা বলছো, নিজেকে বড় সনাতনী বলছেন শুভেন্দু বাবু, আর মুখে বিভাজনের কথা আমরা দেখতে পাইনি। বসিরহাটে যখন গিয়েছিল, বসিরহাটের এসপি তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম, বসিরহাটের বিনাকার এসডিপিও তার ধর্মীয় পরিচয় ছিল মুসলিম। তাদেরকে নিয়ে কিভাবে খিল্লি করছিল, এটা আপনার রামজি শিক্ষা দিয়েছে, আপনারা জানেন।
রাম রাজত্বের কথা। এখন যদি ঘরে বইপত্র থাকে ভালো, না হলে গুগলে গিয়ে টাইপ করতে পারেন। তবে সব লেখা করে টাইপ করে পড়লে হবে না, গুগলেও আপনাদেরকে বেছে নিতে হবে। রামজি শুনেছি আমি, অন্যান্য ধর্মের ধর্মগুরুদের কাছ থেকে শুনেছি আমি, রামজি প্রজাদের জন্য সে তার পরিবারকে ত্যাগ করেছিল। তাহলে রামজি কি ছিল? প্রজা হিতৈষী ছিল, প্রজা প্রেমিক ছিল। আর এরা প্রজা প্রেমিক, প্রজার কাছ থেকে মাল তুলে চাকরি বিক্রি করছে এরা। আর এদের মুখে রাম মানায়? বুঝতে পারছেন না? এদের গায়ে গেরুয়া বসন মানায়? আমি মনে করি ধার্মিক সব থেকে বড় ধর্ম নিরপেক্ষ হবে। আমি মনে করি ধার্মিক সব থেকে বড় রাষ্ট্রনায়ক হবে। আমি মনে করি ধার্মিক সব থেকে ভালো পরিচালকের অর্থাৎ বিচারকের ভূমিকা পালন করবে। আমি মনে করি ধার্মিক সব থেকে বড় এমপি এমএলএ হয়ে তার দায়িত্ব পালন করবে। কারণ যে প্রকৃত ধার্মিক হবে, বক ধার্মিকের কথা বলছি না, ওই আইএসআইএস এর কথা বলছি না, নারেক তকবীর আল্লাহু আকবার দিয়ে সাধারণ মানুষকে মেরে দিচ্ছে, ওদের কথা বলছি না আমি, ওদের কথা বলছি না, জয় শ্রীরাম দিয়ে মানুষকে খুন করছে, ওই ধার্মিকদের কথা বলছি না। আমরা যারা ধর্মগ্রন্থ পড়ে, ধর্মগুরুদের সহচর্য থেকে ধর্মের শিক্ষা নিয়ে যারা ধর্মচারণ করছে, তাদেরকে আমি মনে করি যদি তাদের হাতে দায়িত্ব ওঠে, তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আর এটাতেই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীদের রাগ হয়ে যাচ্ছে। রাখতে হবে। নওশাদ সিদ্দিকী একজন ধর্মগুরু পরিবারের সন্তান, সে পাল্লা দেশের রাজ্যের আইনসভায় গিয়ে আওয়াজ দিচ্ছে, আমার এসসি ভাইদের কোটাতে, আমার দলিত ভাইদের চাকরির জায়গাতে কেন নন দলিত ভাইরা চাকরি করছে, এর জবাব দিতে হবে। উত্তর দিতে পারছে না, মন্ত্রী বলছে পরে বলবো, এটাই ভয় পাচ্ছে। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে সাম্প্রদায়িক বলে দেখে দিচ্ছে। নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি পায়জামা পরে ঘুরছে, জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের এর হয়ে আওয়াজ তুলছে কেন? ওদের মাথার কাজ করছে না। নওশাদ সিদ্দিকী মুসলিম ঘরের সন্তান হয়ে আওয়াজ তুলছে, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, তাকে আমরা দেবত্ব সম্পত্তি বলে জানি। সেই দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়। এই তৃণমূলের চোর সরকারের আমলে এই বিএলআরদের মাধ্যমে ওই দেবত্ব সম্পত্তি আজকে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি বন্ধ করতে হবে। হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবত্ব সম্পত্তি যে কাজে লাগানোর জন্য দিয়ে গিয়েছে, সেটা আবার চালু করতে হবে। ফিরিয়ে নিয়ে এসে মন্দির, মসজিদ, মন্দিরের নামে বা দেবদেবীর নামে আবার ব্যবস্থা করে দিতে হবে। এর আওয়াজ যখনই তুলছি, নওশাদ সিদ্দিকী তখন সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। উনি আরাবুলের মতো মুসলিম লিডার চেয়েছিল, উনি শাহজাহানের মতো চেয়েছিল মুসলমানদেরকে, উনি কাইজারের মতো মুসলমানকে পছন্দ করেন, উনি শওকত মোল্লার মতো মুসলমানদেরকে পছন্দ করেন। উনি কাকে পছন্দ করেন জানলেন? আপনাদের এলাকারই কুরবান শেখের নাম ভুলে গিয়েছেন? আমরা ভুলে যাইনি। কুরবান শেখকে হত্যা করেছিল যিনি, তার কেস তুলে নেওয়ার জন্য সরকারের উচিত, কুরবান শেখ তার দলের একজন সক্রিয় দায়িত্বশীল লিডার ছিল ব্লকের, তার স্ত্রী ছিল পঞ্চায়েতের প্রধান, তাকে যে হত্যা করলো, সরকারের উচিত কি হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করা। হত্যাকারীদের বিরুদ্ধে তো দূরের কথা, যারা হত্যা করেছে এই অভিযোগ আছে, সরকার সুকৌশলে বরঞ্চ খুনিদের হয়ে ওকালতি করছে, খুনিদের কেসটা তুলে নেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছে। বুঝতে পেরেছেন সরকার কার হয়ে কথা বলে? তুমি যত ভালো বোম মারতে পারবে, যত ভালো গুলি চালাতে পারবে, যত ভালো খিস্তি দিতে পারবে, যত ভালো করে মাথা ফাটাতে পারবে, তৃণমূলের কাছে তুমি তত ভালো সম্পদ। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর নওশাদ সিদ্দিকীতে তত গাজালা কেন? নওশাদ সিদ্দিকীদের বক্তব্য মিলিয়ে দেখে নেবেন। আপনি তৃণমূলের লিডারকে গিয়ে বলুন, আপনি শুভেন্দু অধিকারীকে গিয়ে বলুন, আপনি সৌমেন মহাপাত্র মহাশয়কে গিয়ে বলুন, আপনি দেবংশ বাবুকে গিয়ে বলুন, দাদা আমাদের ওখানে একটা ক্লাব আছে, একটা টিভি কিনবো, কিছু টাকা দেবেন। ও জিজ্ঞাসা করবে কত ইঞ্চি, আপনি যদি বলেন 36, ও দেখবেন আপনাকে 52 ইঞ্চি কিনে দেবে।
আপনি গিয়ে বলুন একটা ক্রাম বোর্ড লাগবে, ও ম্যাজি বোর্ড আপনাকে গ্রামের ম্যাজি বোর্ড কিনে দেবে। আপনি গিয়ে বলবেন দাদা কালকে ফিস্টি করব, কিছু টাকা দেবেন, ও টাকা দেবে, সাথে সাথে আরো 2000 টাকা দেবে, বলে এটা থেকে তুই মদ খাবি। কিন্তু আপনি ওই শুভেন্দু অধিকারীকে গিয়ে বলুন, আপনি এই নামগুলো সব ভুলে যাচ্ছি, আরে কে ওই সৌমেন বাবুকে গিয়ে বলুন, আপনি দেবাংশু বাবুকে গিয়ে বলুন, দাদা আমি দলিত পরিবারের ছেলে, আমাদের এক এলাকায় দলিত সমাজের মানুষ বেশি বাস করে, আমি আদিবাসী সমাজের ছেলে, আমাদের এলাকায় আদিবাসী সমাজের ছেলে মেয়েরা বেশি থাকেন, আমি মুসলিম, আমাদের এলাকায় মুসলিম জনসংখ্যাটা একটু বেশি, কিন্তু দুঃখের বিষয় আমাদের এই বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করতে চায় প্রাইমারি স্কুলগুলোতে ঠিকঠাক ভাবে টয়লেটটা নাই, সেই টয়লেটটাকে কিভাবে সারানো যাবে এর একটু ব্যবস্থা করে দিন। টয়লেট তো দূরের কথা, আমাদের বাচ্চারা গিয়ে যে বোর্ড আছে, বোর্ড ডাস্টারও নাই, চকও নাই, বোর্ডটা সেই মানদাপ্তার আমলে তৈরি হয়েছে, ওটা খারাপ হয়ে গিয়েছে, ওটাকে সারাতে হবে, টেবিল চেয়ার নাই, শিক্ষক নাই, এটার একটু ব্যবস্থা করে দিন না দাদা। তখন কি বলবে, ঠিক আছে দাঁড়া দেখছি। বুঝতে পারছেন না? আপনি মাতাল হবেন, 2000 চাইলে 4000 দেবে এই শুভেন্দু বাবুদের দলের প্রাক্তন দল আর বর্তমান দল একই ব্যাপার। আমি বর্তমান দল কেন বলছি বলুন তো, শুভেন্দু অধিকারী নামের সাথে। আপনারা তো বলতে পারেন বিজেপি বলছে না কেন, ভাজন কি বিজেপি টাকা দিয়েছে নাকি? কেন শুভেন্দু অধিকারী মশাই কখন কোথায় থাকবে বোঝা মুশকিল। ভরসা মোটেও করবেন না। এখন ভালো ভালো কথা বলছে জাতীয়তাবাদী মুসলমান, আরে কোন মুসলমান জাতীয়তাবাদী নয় একটা খুঁজে বার করুক তো, একটা দেখা যে এই মুসলমানটা দেশকে ভালোবাসে না। পাকাও মারলে তো হবে না, অত সহজ নয়। রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে গেল, এ নাকি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত। আমার আদিবাসী সমাজ হলে এ নাকি মাওবাদী, ও ছত্তিশগড় হলে মাওবাদী, ঝাড়গ্রাম হলে মাওবাদী, জঙ্গল মহলে হলে আদিবাসী প্রতিবাদ করলে মাওবাদী, আর মুসলিম হলে জঙ্গি বলে থাপ্পা লাগিয়ে দিয়ে কাউকে 22 বছর, 24 বছর, 26 বছর, 18 বছর, 12 বছর নির্দোষ বিনা দোষে জেল কাটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে। হচ্ছে না ভাই? এদেরকে কেন বলছি বর্তমান, আমি কি বললাম যে বর্তমান দল, একে আমি ভরসা করতে পারছি না, আমি একটুও ভরসা করতে পারছি না আগামী দিনে যে জোড়া ফুলে আসবে না, এই আমি একটু ভরসা করতে পারছি না। বুঝতে পারছেন? কারো রাগ হচ্ছে নাকি? শুভেন্দু অধিকারীর বাবুর নামে বলছি বলে কারো রাগ হচ্ছে নাকি? রাগ হলো আমার কিছু করার নাই, যেদিকে পানি পড়ে শুভেন্দু বাবু সেদিকে ছাতা ধরে। তাই সাবধান, শুভেন্দু বাবুদেরকেও একটাও ভোট নয়, আর এই দেবাংশু বাবু চাকরি চোরেদের সরকারকেও একটাও ভোট নয়। ভাইপো তো শুনছি নাকি আমাকে টাকা দিয়েছে, তাহলে বলবে কেন ওর বিরুদ্ধে আমি? শোনেন একটা কথা বলি, আজকে ভাইপোর সাথে শুভেন্দু বাবুর খুব লড়াই। গত কয়েকদিনের মধ্যেই আপনারা একটা খবর দেখেছিলেন, মমতা ব্যানার্জি বলছিল ওর সাথে আমি গাড়ি করে যাচ্ছিলাম, শুনেছেন তো নাকি? ভাইপো কার থেকে হাত পাকিয়েছে জানেন? হাতে খড়ি হয়তো, তারপরে হাতটা পাকাই তো। কার সাথে হয়েছে বলুন তো? ভাইপো যদি কারো সাথে থেকে, কারো সহচর্য থেকে হাতটা পাকাই, তার নামটা কি জানেন? অধিকারী সাহেব। এখন ভাইপো হাতে খড়ি হয়ে অধিকারীকে লাভ মেরে জাম করে বলছে বস তুমি গুরু পিছনে থাকো, দেখো আমি তোমার আগে ছুটছি, তোমার চালা তোমার থেকে আগে এগিয়ে যাচ্ছে। বর্তমান পশ্চিম বাংলাতে এমন কোন দুর্নীতি নাই যেই দুর্নীতি যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে যেই ভাইপোর নামে বলতে বলছেন প্রত্যেকটা দুর্নীতির শিকড় কালীঘাটে ভাইপোর কাছে পৌঁছে যাবে। সমস্ত দুর্নীতির
সমস্ত দুর্নীতি বলছি। আপনাদের মিড ডে মিলের চুরি, আপনাদের বাচ্চাদের প্রাইমারি স্কুলে গিয়ে যে মিড ডে মিল খায়, ওতে যে দুর্নীতি হচ্ছে তার শিকড় কালীঘাটের ভাইপোর কাছে যে পৌঁছাবে। আপনাদের রেশন যাইতে চুরি হচ্ছে, তারও দুর্নীতির শিকড় কালীঘাটে গিয়ে পৌঁছাবে। এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, এই দুর্নীতির শিকড় কালীঘাটে গিয়ে ভাইপোর কাছে পৌঁছাবে। সমস্ত ধরনের দুর্নীতি যেটাই বলুন না কেন, সেই আপনার এখানে 25-75 রেশিও মেনটেনের দুধ যেটা হয়েছে, সমস্তটাই কালীঘাটের ভাইপো যুক্ত হয়েছে। সেখানে সূত্র আপনারা পেয়ে যাবেন সমস্ত ধরনের। আর এখন কি বলে, স্বচ্ছতার কথা বলে। ও কথা শুনলে যেন চোখ থেকে ঝরঝর করে পানি বার হবে আমাদের। এর মধ্যে ভালো ছেলে আর পৃথিবীতে দুটো পাওয়া যাবে না। অর্ডার দিয়ে তৈরি হয়েছে একটাই, পুরো অর্ডার দিয়ে তৈরি হয়েছে ভাইপো একটাই, এর উপরে কোনো কথা নাই। একটাই ভাইপোর জন্য ত্যায্য ভাই করে দিচ্ছিল, অন্যকে ত্যায্য ভাই করলো, একটাই অর্ডার দিয়ে তৈরি। কিন্তু আপনাকে জানতে হবে পশ্চিম বাংলাটা যে দুরবস্থা, এই 26,000 যে চাকরি বাতিল হলো, এই 26,000-এর মধ্যে অনেক তো মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল। দুঃখের বিষয়, তারাও আজকে সামাজিক ভাবে লাঞ্ছিত হচ্ছে। আমি অনুরোধ করব, নিশ্চিত ভাবে আপনারা দেখলে বুঝতে পারবেন কারা চাকরি চোর আর কারা চাকরি চুরি করেছিল, কারা যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছিল। অনুরোধ করব, যারা মেধার বেসিসে চাকরি পেয়েছিল তাদেরকে নিয়ে খিল্লি করবেন না, তাদের পাশে থাকবেন, তাদেরকে আপনারা ভরসা দেবেন যে আগামী দিনে তাদের চাকরিটা যাতে পাই, তার লড়াই আমরা আছি। কিন্তু যে চাকরি চুরি হয়েছে, এই চাকরি চুরির অন্যতম একটা হোতাকে ওই কালীঘাটের ভাইপো। বুঝতে পেরেছেন? তাই আপনাদের বলবো, ওর নামটা যত কম নেবেন তত এখানকার সাউন্ড পলিউশন কম হবে, যত নেবেন সাউন্ড পলিউশন হবে। এখন বড় বড় কথা বলে, শান্তিপূর্ণ ভোটের কথা বলে, আমরা ভুলে যাচ্ছি না গত পৌরসভা নির্বাচনের আগে মিডিয়ার মাধ্যমে মিষ্টি মিষ্টি করে বলেছিল জিরো টলারেন্স, কোনো হিংসা হবে না। আর কি দেখলাম, ওই ডায়মন্ড হারবারের পৌরসভা নির্বাচনে আমরাও প্রার্থী দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সিসিটিভি থাকার পরেও সিসিটিভিতে এই ভাইপো বাহিনী এই কাগজ লাগিয়ে ভোট লুট করেছিল। আজকে উনি বড় বড় কথা বলছেন। আপনাদের বলবো, আমাদের মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর জন্য এত কিছু করতে পারে, সিট অকবার দিতে পারে, সিট ছেড়ে দিতে পারে, অ্যাডজাস্ট করে চলতে পারে, তাহলে আমরা আমাদের ভাইবোদের কথা ভাববো না? আমরা এই তমলুকের মানুষেরা 17 ভার ভোট দিয়ে পার্লামেন্টে আমরা পাঠিয়েছি। বসেন বসেন, 17 ভার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি। আমাদের হয়ে কথা সেই অর্থে বলেনি। এই হলদিয়া থেকে শুরু করে আপনার এই এত বড় লোকসভা, নন্দীগ্রাম থেকে সব এত বড় লোকসভার মানুষের কৃষক আছে, ডে লেবার আছে, মৎস্যজীবী আছে, বিভিন্ন সমাজের মানুষেরা আছে, তাদের যে অত্যাচার হচ্ছে, তাদের সাথে যে অন্যায় হচ্ছে বা যে সমস্যা আছে, সেটা সমাধানের জন্য তো পার্লামেন্টে বলা দরকার। আমি আপনাদের বলবো, আমাদের মাহিউদ্দিন মাহি ভাইকে মে মাসের 25 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে গিয়ে উপকূলীয় অঞ্চলের যে প্রতি বছরেই যেভাবে প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানকার বাঁধ ভেঙে গ্রামে যেভাবে পানি ঢুকে যায়, সেখানকার চাষযোগ্য জমিগুলোকে নষ্ট করে দেয়, মিষ্টি জলের মাছগুলোকে মারা যায়, এক কথায় নোনা পানি এসে আপনারা ক্ষতিগ্রস্ত হন। এটার হাত থেকে বাঁচার জন্য পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম মাহিউদ্দিন মাহি ভাই কংক্রিটের বাঁধ নির্মাণের আওয়াজ তুলবে আপনাদের জন্য, যেটা ইতিপূর্বে শুভেন্দু অধিকারের পরিবারের সদস্য পার্লামেন্টে গিয়ে তুলেনি, বা বিভিন্ন তাবর এমপি নাকি আপনাদের এখান থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছিল, আপনাদের কথা বলেনি। তাই আপনাদের কথা কে বলবে? মাহিউদ্দিন মাহি ভাই। এটা তো পান বড়, এই পান বড় যে একটা সমস্যা আছে পানের গুছি নিয়ে, আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করে নেবেন। পানের গুছি নিয়ে কত পিসে একটা গুছি হবে, রাজ্য সরকার এখনো ঠিকঠাক করতে পারলো না। কারণ গঙ্গার ওপারে
পানের কত পিসে পানের গুচি হয়, আর এটা গঙ্গার এপারে পানের গুচির এখনো পর্যন্ত অপদর্থ রাজ্য সরকার এতটুকু কাজ করতে পারলো না যে এই গুচির সমস্যাটা মিটিয়ে নিতে। তাই পান বড়জের এখানে দাঁড়িয়ে বলছি, আগামী দিনে আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন, এই সমস্যা কাটিয়ে উঠে পান চাষিদের ক্ষেত্রে যাতে সরল সহজভাবে চাষ করে বেশি টাকা ইনকাম করতে পারে, তার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নেবে। আমরা ভুলে যাচ্ছি না, কেন্দ্র বিদায়ী বিজেপির সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে বিলগুলোকে যখন পাস করিয়েছিল, সারা দেশের কৃষকেরা এই বিলের বিরোধিতা করে ভারত বন্ধের ডাক দিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে কৃষকদের ভারত বন্ধকে সমর্থন জানিয়ে আমরাও পশ্চিম বাংলাতে আমরা এই ভারত বন্ধকে সংহতি জানানোর জন্য কৃষকদের সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরাও রাস্তায় নেমেছিল বন্ধকে সফল করতে। আমাদের লড়াইটা ছিল, আমাদের বন্ধটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন রাস্তায় নেমেছিলাম, তৃণমূলের এই দেবাংশুদের দলের গুন্ডামস্তানদেরকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের এই বন্ধকে সফল হতে দেয়নি। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, ভারতবর্ষের কৃষকেরা যেভাবে এই ভোটে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেবে, তমলুক লোকসভার কৃষকদেরকেও এককভাবে এগিয়ে এসে এই কৃষকদেরকে যারা ওই ভারত বন্ধ করতে সফল করেনি, কৃষকদের বিরোধিতা করেছিল, এই তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট হবে এবং খাম চিহ্নে আমাদের পক্ষে ভোট আসবে। আমরা ভুলে যাচ্ছি না, বিজেপি সরকার যেভাবে কৃষকদেরকে শোষণ করার জন্য যেভাবে বিল নিয়ে এসেছিল, ঠিক সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে যাচ্ছিল। যেভাবে নীল চাষের ক্ষেত্রে নীল চাষীদেরকে শোষণ করার জন্য ব্রিটিশরা যেভাবে চেষ্টা করেছিল বা যেভাবে শোষণ করত, একইভাবে বিল পাস করিয়ে ভারতবর্ষের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করেছিল যে সরকার, বিজেপি সরকার। তাই তমলুকের কৃষকদের উচিত হবে এই বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিয়া। হবে তো নাকি ভাই? আমি আপনাদের শেষ করছি, আপনাদের একটা কথা বলি ভাই, আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে। কেন? আপনারাই পারবেন আগামী দিনে কাকে ক্ষমতায় বসাবেন। ভোট আপনাদের হাতে আছে। দেখুন, মোদিজি একটা কথা বলেন বা তার দলের অনেকে কথা বলেন, শুভেন্দু অধিকারীরাও বলেন দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা, তাই তো? কিন্তু এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না। যদি কেউ খুঁজে পেয়ে থাকেন, যদি শুভেন্দু বাবুর সাথে কথা বলার সুযোগ হয়, রাস্তাঘাটে যদি দেখা হয়ে যায়, যদি কেউ সুযোগ পেয়ে থাকেন, একবার জিজ্ঞাসা করবেন তো, শুভেন্দু দা, আপনি তো আমাদের জেলার ছেলে, যে জেলাতে বিপ্লবের আঁতুড় ঘর বলে যে জেলাকে পরিচিত, যে জেলাতে শহীদ মাতঙ্গিনী হাজরা দেশের জন্য আত্মবলিদানের কথা আছে, লেখা আছে ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে, যেই জেলাতে মহাত্মা গান্ধীজি এসেছিলেন, আপনাদের মহিষা দলে ইতিহাসের পাতা খুলে দেখবেন বেশ কয়েকদিন অবস্থান করেছিল আপনাদের এই তো মহিষা দলে। সেই জেলার আপনি সন্তান, একটু বলবেন দাদা মোদিজি কোন দোকান, কোন স্টলটা ছিল সেখান থেকে তিনি চা বিক্রি করতেন? দ্বিতীয় বলবেন, মোদিজির হাতে চা খাওয়ার সৌভাগ্য এমন একজন ব্যক্তির হয়েছে, তার নাকে একটু দেখাবেন? বুঝতে পারছেন না? এমন পৃথিবীতে ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস খুঁজলেও বিরল হবে, হয়তো খুঁজে পাওয়া যাবে না মোদিজির হাতে তিনি চা কিনে খেয়েছেন। তারপরেও বলছি, আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, চাওয়ালাও তো দেশের প্রধানমন্ত্রী হয়েছে তাদের ভাষায়। কিভাবে হলো? মানুষ চেয়েছে বলি হয়েছে। তাহলে আপনি যদি চান আগামী দিনে মহিউদ্দিন মাহি ভাইকে আমরা পার্লামেন্টে দেখতে পাবো, দলিতের হয়ে কথা বলবে, আদিবাসীর হয়ে কথা বলবে, মুসলিমের হয়ে কথা বলবে, শোষিতের হয়ে কথা বলবে, বঞ্চিতের হয়ে কথা বলবে, চাকরি চোরের বিরুদ্ধে কথা বলবে, যাদের চাকরি ছুড়ে গিয়েছে তাদের পক্ষে কথা বলবে। এক কথায় জনগণের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে দেশের পার্লামেন্ট কাঁপাবে যদি আপনারা সুযোগ দেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে বিদায় নেন। অনুরোধ একটাই আপনাদের কাছে, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে পাল্লা আইনসভার মধ্যে চা খেতে পাচ্ছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে, এই গেটের এই ব্যারিকেডের মধ্যে কেউ ঢুকবেন না, এক জায়গায় বসে তারা কেক কাটতে পারছে, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, দিলীপ ঘোষেরা এক জায়গায় বসে গল্প করতে পারছে। আপনারা বুথের স্তরে যার যে রাজনৈতিক দল ভালো লাগে আপনারা কেন বসে কথা বলতে পারছেন না? মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কেন? এটা ভাববেন। ভোট আসবে যাবে, এই ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না। ভোট আসবে যাবে, এই ভোটের জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। ভোট আসবে যাবে, নেতা দিল্লি যাবে ফ্লাইটে বা দিল্লি যাবে রাজধানীতে, হ্যাঁ তার জন্য আপনি মোটেও আপনার পরিবারের কোনো সন্তান ক্ষতি হোক এটা চাইবে করবেন না। আমি অনুরোধ করব, দিনের শেষে প্রতিবেশী সকল এটা মাথায় রেখে করবেন। আর মায়েদের উপস্থিতি, মায়েদেরকে ধন্যবাদ জানাই। মায়েদের আজকে উপস্থিতি এটা অপমান করে দিচ্ছে। ওই 1000-1200 দিয়ে মায়েদেরকে কেনা যাবে না, মায়েদের অধিকার বুঝিয়ে দিতে হবে। মায়েরা যদি আগামী দিনে আমাদেরকে সুযোগ দেয়, মায়েদেরকে বলতে পারি যেটা বর্তমান সমাজে সব থেকে বেশি সমস্যা হচ্ছে, পাড়াই পাড়াই মমতা ব্যানার্জির সরকার লিগ্যাল ইল্লিগাল মদের দোকান খুলছে, ছেলেগুলোকে মাতাল বানাচ্ছে, মায়েদের উপরে মদ খেয়েছে, মায়েদের উপরে অত্যাচার করছে। যদি আগামী দিনে মায়েরা আমাদেরকে সুযোগ দেন, আমরা এই মদের দোকানগুলোকে সর্বপ্রথম বন্ধ করব, মায়েদের স্বার্থে বলছি। আর 1000-1200 নয়, এই আনপ্রোডাক্টিভ নয়, আমরা প্রোডাক্টিভ করব। আমার মায়েরা নিজের ঘরের কাছে থেকে মাস গেলে যাতে 5-7 হাজার টাকা মেহনত করে ইনকাম করতে পারে। এই 1000-1200 দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভোট দাও এটা না বলতে পারে, এক কথাই এই দিয়েছি ভোট দাও এটা বন্ধ রাখবে। মায়েরা বলবে আমরা খাঁটি, মাস গেলে 5-7 হাজার ইনকাম করছি, তার ব্যবস্থা মায়েদের আমরা করব, মায়েরা যদি আমাদেরকে সুযোগ দেয়। 1000-1200 নয় মা, আমরা মাস গেলে আপনি কষ্ট করবেন, আপনি খাটবেন, কম করে 5-7 হাজার যাতে ইনকাম করতে পারেন তার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রাজ্য সরকারের তো ইচ্ছা নাই ইন্ডাস্ট্রি করার। এই পান পৃথিবীর বহু দেশে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর অনেক দেশে পান চাষ হয় না। এখানে 1000 পান আপনার কাছ থেকে গুটি কয়েক টাকা দিয়ে কিনে নিচ্ছে। এই শুভেন্দু বাবুদের দলের কিছু লোকেরা কিনছে, আর দেবাংশুদের দলের কিছু লোকেরা কিনছে। এই ভুইফোর গুলো কিনে এই মালটা বিদেশে বেশি দামে বিক্রি করছে। আমরা বলছি আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আমাদের এই পান পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করব। সমস্ত লাভ্যাংশটা যদি সরাসরি যাতে পান চাষীদের কাছে এসে পৌঁছায়, মধ্যখানে কোনো দালাল রাখবো না, দালালদেরকে ধ্বংস করে দিয়ে মধ্যে এখানকার পান চাষির পান সরাসরি বিদেশে যাবে, বিদেশে বিক্রি হবে, এক্সপোর্ট হবে, এবং লভ্যাংশ যেটা থাকবে সরাসরি যাতে পান চাষি পায় তার ব্যবস্থা আইএসএফ করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।